শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো তো ভাই সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আমার মনে হয় মোটামুটি সব ঠিক আছে না ভাই, বোর্ড বা সাউন্ড সব ঠিক আছে না ভাই? একটু দেখো তো তোমরা প্লিজ, আমাকে একটু জানাও সব ঠিক আছে কিনা। অনেকে জয়েন করছে, মোটামুটি 38 স্টুডেন্ট চলে এসছে এখন পর্যন্ত 41 জন দেখতে পাচ্ছি আমরা। ওয়ালাইকুম আসসালাম ভাই, ইমন ইসলাম, অবুজ মুন, হাসিব রহমান, আফিয়া আদিবা, নীতি সরকার, সুজয়া দাস, শ্রীমা বসাক, নাফিজা নওয়ার নাফি, মনির আক্তার সোমা, ফারানা পারবিন এইদিকে এনজিওর বোধে আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মনির আক্তার সোমা, থ্যাংক ইউ। লিখছো তোমরা মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, সব যদি ঠিক থাকে তাহলে আমি এখানেই স্টপ করে দিলাম, স্টিল করে দিলাম একদম ক্যামেরাটা। ওকে, আসলে ভাই গত ক্লাসে আমি বলেছি তোমাদের যে আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদেরকে বারবার আমি নক করছিলাম গ্রুপে যে তোমরা আজকে ক্লাসটা মিস না করার চেষ্টা করো আর কি ভাইয়া, বুঝছো? আলভিনুর, আলভিনুর তো ফার্স্ট ইয়ারে ক্লাস করলা কি আলভিনুর? আমি একটু আগে ভাই ফার্স্ট ইয়ারে ক্লাস শেষ করলাম এখনই। ওকে, 100 স্টুডেন্ট পার হয়ে গেলে আমরা মোটামুটি সামনে চলে আসবো। ও না, তোমাদের গ্রুপে তো স্টুডেন্ট বেশি, 100 না, তোমাদের 150 স্টুডেন্ট যখন পার হবে আমি তোমাদের ক্যামেরার সামনে চলে আসবো। ওকে, এখন পর্যন্ত 110 স্টুডেন্ট চলে এসছে, 114 দেখতে পাচ্ছি, 150 পার হলে আমি চলে আসবো, টেনশন নাই ভাই। আলভিনুর হাজি না, আলভিনুর তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি ফার্স্ট ইয়ারে ক্লাসটা করছো? গ্রামে তো ভাই বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছ বোধহয় তোমরা। এখন পর্যন্ত 122 স্টুডেন্ট ক্লাসে এসছে, আর মাত্র 25 জন স্টুডেন্ট অপেক্ষা করছি আমরা। 25 জন স্টুডেন্ট ক্লাসে আসলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো, এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে দেখবা এবং খুব এনজয় করবা তোমরা, আমার ধারণা। আলভিনুর জানাচ্ছ না, না তার মানে তুমি ফার্স্ট ইয়ার ক্লাসটা আজকে করো নাই, তাই তো? আজকে ক্লাসটাও খুব ইন্টারেস্টিং, ফার্স্ট ইয়ারে খুব ইন্টারেস্টিং। জি ভাইয়া করছিলাম, উত্তর দিলাম তো। আচ্ছা আচ্ছা, সরি ভাই, খেয়াল করিনি। আজকের যে টপিকসটা শুরু হয়েছে কি আলভিনুর, খুব গুরুত্বপূর্ণ টপিক্স না? খুবই গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়েছে ভাই ফার্স্ট ইয়ারদের। ওষুধ না, যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা আবার ইয়ে করে তোমাদের ক্লাসগুলো করছে আর কি, তোমাদের ওগুলোই। ওয়ালাইকুম আসসালাম সাবিনা ইয়াসমিন, সাভিয়া রাহিয়ানা, তোমরা আমার নিয়মিত স্টুডেন্ট, তোমাদেরকে আমি নিয়মিত দেখতে পাই, কংগ্রাচুলেশন তোমাদেরকে। ওকে, আর মাত্র 13 জন স্টুডেন্ট ওয়েট করছি আমরা। শ্রাবণী, হ্যাঁ শ্রাবণীকে নিয়মিত দেখতে পাই আমি। দেবপ্রিয়া, দিশা, 138 চলে এসছে। শরীফুল ভাই ক্লাস দেখছেন, থ্যাংক ইউ ভাই। ভাই আপনি আমার নিয়মিত দর্শক, হ্যাঁ স্টুডেন্টরা ক্লাস না করলে অন্তত আপনি আমার ক্লাসগুলো করেন আর কি। আচ্ছা, ইসরাত ঋতু ভাই আপনার স্কুলটা একদিন ঘুরে, ওকে ভাই দেখো শিওর। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, আমি যে রুমগুলোতে ক্লাস করেছি রুমগুলো এখনও আছে স্কুলে, আমি অবশ্যই দেখাবো তোমাদের। ওকে, আচ্ছা দেখি আজকে ক্লাস শেষ করে প্রয়োজনে যাওয়ার সময় আমি তোমাদের একবার 2-3 মিনিট একটু দেখায় যাবো নি কি, ঠিক আছে? 145 স্টুডেন্ট এখন পর্যন্ত ক্লাসে এসছে। আঞ্জুমান আরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আন্নান আশরাফি 140 না 149, আর একজনের জন্য ওয়েট করছি, এবং অবশেষে 150 আমি তোমাদের ক্লাসে চলে আসলাম। আচ্ছা, আজকে গতকালকের ক্লাসটা আমি আগামীকালকের ক্লাসটা আজকে কেন নিলাম, এগুলোর কারণ আছে। আমি তোমাদের আজকের ক্লাসের শেষে এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করবো ভাই, তাহলে তোমার বিষয়টা বুঝতে পারবা যে কেন আমি আগামীকালকের ক্লাসটা আজকে নিচ্ছি। আগামীকালকে কিন্তু তোমাদের ক্লাসটা হবে না, আগামীকালকের পরিবর্তে ক্লাসটা আজকে নিচ্ছি। এই সপ্তাহে শুধু একটু রুটিন ব্রেক হচ্ছে তোমাদের,
আমি কারণটা এক্সপ্লেন করবো। আসলে আমি ওই দিকটাতে এখন যেতে যাচ্ছি না, এখন ওই দিকটাতে গেলে আমি হয়তো ক্লাস ভালো তোমাদের নিতে পারবো না ভাইয়া, বুঝছো? এই কারণে ক্লাসের শেষে আমি তোমাদের বলবো যে কেন এই সপ্তাহটা আমার রুটিনের একটু এরকম ব্রেকআপ হচ্ছে ভাইয়া। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। তো দেখো, গত ক্লাসে যেটা আমি তোমাদের বলেছিলাম ভাইয়া যে লিমিটিং বিক্রিয়ক, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং গতকালকে তোমরা নিশ্চয়ই একটা শব্দ এখানে দেখতে পাচ্ছ না ভাইয়া, এই যে স্টয়কিওমেট্রি, কেউ স্টয়কিওমেট্রিও বলে, কেউ আবার স্টয়কিওমেট্রিও বলে, অসুবিধা নাই। ইংরেজি বানানটা একই রকম, বাংলা বানানটা এক একজন এক একভাবে লিখে, সাধারণত স্টয়কিওমেট্রিটাই আমরা বলে থাকি, তা আমি এই বানানটা লিখেছি। এই পদ্ধতিতে এই ফর্মুলা ব্যবহার করে আজকে আমরা অঙ্কগুলো করব, আবার গত দিনের অঙ্কগুলোই। তো যেমন এই অঙ্কগুলো যখন আমি স্টুডেন্টদের কিভাবে করাই, অনেক সময় স্টুডেন্টরা বলে ভাই এটাই আগে করাইতেন, এইটা আগে করালে না তোমরা ওই দিকে আর মাথাটাই খাটাইতা না। তো তোমাদের মোটামুটি একটা বেস যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আমাকে সম্ভবত এবার পরীক্ষার্থী অ্যাডমিশন একটা স্টুডেন্ট শুধু ইনবক্স করছে যে ভাইয়া এইভাবে অঙ্কগুলো ফাইনাল পরীক্ষায় করা যাবে কিনা। তোমরা হাজার স্যারের বই শুধু ফলো করলে তো হবে না ভাইয়া, বাজারে তো 17টা বই অনুমোদিত আছে। তোমরা দেখবা এই ফর্মুলাটা অনেক বইয়ে ব্যবহার করা আছে, এনসিটিভির অনুমোদিত অনেক বইয়ে এই ফর্মুলাটা ব্যবহার করা আছে। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলি ভাইয়া যে এই সমীকরণটা আমি স্কিপ করতে চেয়েছিলাম এখানে, তাই না? P = NRT স্কিপ করতে চেয়েছিলাম যে আমরা ওই যে পরিবেশ রসায়ন যখন করব তখন বিস্তারিত আলোচনা করব। তো ওকে, পরিবেশ রসায়ন ক্লাসটা যখন আমরা করব এটার বিস্তারিত আলোচনা করব, কোনো টেনশন নাই। তবে আপাতত একটু আদি আমার ক্লাস দেখছে, বুঝছো, লিখছে খুব সুন্দর হচ্ছে বাবা। আচ্ছা সাবিনা ইয়াসমিন, সম্ভবত আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না ভাই নেটওয়ার্কের, বুঝছো? সম্ভবত তোমার ওখানে, মানে আমি তো অন্য ফোনে দেখছি ঠিক আছে, সম্ভবত তোমার ওখানে প্রবলেম হচ্ছে ভাই, একটু দেখো তো তাহলে হবে। এই যে শ্রাবণী লিখছে ঠিক আছে, ওকে। তো দেখো ভাই, খুব মজা লাগে আজকের ক্লাসটা তোমাদের, দেখো। তো এই সূত্র নিয়ে আমি অবশ্যই, মানে আমি না তোমাদের যে জিনিসটা ক্লিয়ার যেখানে বলতে পারি না, আমি সেটা আসলে বলতে চাই না, এই জন্য পড়াতে চাচ্ছিলাম না। কিন্তু দেখছি অনেকগুলো অঙ্ক আমাকে স্কিপ করতে হচ্ছে, তাই আপাতত একটু আমরা আলোচনা করি ভাই এটা নিয়ে। P = NRT, তাই না? এখানে তোমরা বোধহয় জানো, তো লিখে দিচ্ছি আমি। পিটা হলো চাপ, ঠিক আছে? পিটা হলো চাপ, ভি হলো আমাদের এখানে আয়তন, ভিটা হলো ভাই এখানে আয়তন, ওকে। এন হলো মোল, টি তাপমাত্রা, টি হলো তাপমাত্রা, আর আর হলো, এই আরটাই হলো নতুন, আর এর জন্যই আমি আসলে বলতে চাচ্ছিলাম না ভাই। এই আর হলো, এটা হলো মোলার গ্যাস দ্রবক বলি আমরা, বুঝছো? খালি গ্যাস দ্রবক লিখে দিলাম, গ্যাস দ্রবক, ওকে। তো এই যে P = NRT, এই সমীকরণটার নাম অরিজিনালি আদর্শ গ্যাস সমীকরণ ভাই, বুঝছো? এইটাকে বলা হয় আসলে অরিজিনালি আদর্শ গ্যাস সমীকরণ। তোমাদের এটা ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। কেমিস্ট্রির প্রথম অধ্যায় আছে, যখন আমরা প্রথম অধ্যায়ে যাব এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোনো টেনশন নাই তোমাদের, ওকে। তো এখন কথা হচ্ছে না ভিতর চাপ, তাই না? তো আপাতত আমি জাস্ট এই চ্যাপ্টার জন্য বলছি, চাপটা তোমরা বসাবা এখানে ATM এ, ওকে। আমি প্রথম অধ্যায়ে যখন ক্লাস দেব তোমাদের বিস্তারিত বলবো এই সম্পর্কে, যে কেন আমি চাপটাকে ATM এ নিতে বললাম। চাপটা হবে ATM এ, ওকে। আয়তনটাকে তোমরা বসাবা লিটারে, আয়তন তো লিটারে, আর মোল তো মোলই, তোমরা জানো মোলের তো আর কিছু নাই, মোল তো আসলে মোল, ওকে। দেখা যায় তো না এই জায়গা? হ্যাঁ দেখা যায়। আর তাপমাত্রা তো এটাও তোমরা জানো সবসময় কেলভিন, তাপমাত্রা হচ্ছে কেলভিন। তাহলে চাপ হলো ATM এ, আয়তনটা হলো আমাদের লিটারে, মোলটা হলো তো মোল, আর টিটা তাপমাত্রা। সবসময় তুমি যেই এককই অঙ্ক করো না কেন, তাপমাত্রাটা আমাদেরকে কেলভিনেই বসাতে হয়। আচ্ছা আলফিজু, কোনটা রিপ্লাই দিলা ভাই? একটু কষ্ট করে ক্লাস করতে হবে, ভাইয়া তো কিছু নিয়ে আসিনি এখানে। আর কোনো প্রবলেম হচ্ছে ভাই তোমাদের?
সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা একটু দেখো তো বা সাউন্ড কি ক্লিয়ার না বলছো তোমরা? আমি তো ভাই এই সাউন্ডে ক্লাস দিলাম তো ফার্স্ট ইয়ারে, একটু দেখো তো বা একজন লিখছো সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ ভাই সেটা তো বলছি। ও আচ্ছা মাহিন ইসলাম লিখেছ এইটা কেমিস্ট্রির ফার্স্ট ইয়ারের ফোর্থ চ্যাপ্টার। হ্যাঁ ওখানেও কিন্তু ভাই এই হালকায় আলোচনা করা হয়েছিল। কেমিস্ট্রির ফার্স্ট পেপারের ফোর্থ অধ্যায়ে আমাদের একটু কাজে লেগেছিল এই সূত্রটা, সেখানেও এই হালকায় আলোচনা করা হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে থ্যাংক ইউ, সব ক্লিয়ার। হ্যাঁ ভাই কারণ আমি ফার্স্ট ইয়ারের ক্লাস দিলাম তো। আচ্ছা হ্যাঁ আমার মনে পড়ছে, থ্যাংক ইউ। তোমরা অনেকে লিখছো যে ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও এই সামান্য কথাবার্তাই বলেছিলাম। আমি তখনও বলেছিলাম বিস্তারিত বলবো আমার পরিবেশ রসায়নে। তো আর এর মান, তাই না, আমি এগুলো একটু বিষয় দিলাম ভাই। এখানে এই আর এর মান অনেক এককের অনেকটাই আছে। এসআই একক আছে, সিজিএস একক আছে, ক্যালোরি একক আছে, লিটার বায়ু চাপ একক আছে। আপাতত এইটুকু মনে রেখো ভাই, তোমরা চাপ যখন এটিএম এ বসাবা, আয়তন যখন লিটারে বসাবা, অবশ্যই আর তাপমাত্রা তো অল টাইমে কেলভিন, আর এর মান তোমরা তখন বসাবা এখানে। আর এর মান বসাবা 0.0821। দেখা যায় তো না? হ্যাঁ আর এর মানটা বসাবা তোমরা কত ভাইয়া বলো তো? আচ্ছা দেখা যায় না, না একটু ডানে লিখতে হবে। আচ্ছা তাহলে আর এর মানটা তোমরা বসাবা ভাই 0.0821। এককটা হবে তোমাদের লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। এই তো কি ঠিক আছে ভাই? তাহলে মাথায় থাকবে যে এই সমীকরণ যখন এখানে আমরা অ্যাপ্লাই করব, চাপটা আমরা বসাবো এটিএম এ, আয়তন বসাবো লিটারে, মোল তো মোলই, তাপমাত্রা তো অল টাইম কেলভিন হয়, আর এই মোলার গ্যাস দেবো। আর এর মানটা আমরা বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই বিষয়গুলো যখন আমরা পরিবেশ রসায়নে আলোচনা করব, তখন তোমরা দেখবা যে একদম এই বিষয়গুলো একদম অ্যালকোহলের মতো ইজি হয়ে গেছে, কোনো সমস্যা তোমাদের থাকবে না। ওকে তাহলে আমি এই সমীকরণটা আপাতত বলে দিলাম, তাই না? এইবার একটা মজার জিনিস লিখে নাও, এগুলো সবই কিন্তু তোমাদের কাজে লাগবে ভাইয়া পরিবেশ রসায়নে। আমি এখানে যা লিখছি এর সবই তোমাদের পরিবেশ রসায়নে কাজে লাগবে। সেটা কি দেখো, এই যে মোল সংখ্যা আমরা কত ভাবে বের করতে পারি ভাই জানো? আমরা N সমান জানি W/M। ওকে এটা তো সবাই জানো যে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বের হয়ে যায়। আবার N সমান কি জানি আমরা CV, তাই তো? অবশ্যই ভিটা কিন্তু লিটারে, অর্থাৎ যৌগনে ঘনমাত্রা আর আয়তন যদি দেওয়া থাকে তাহলে দুটো গুণ করলে আমাদের মোল সংখ্যা বের হয়ে যায়। সেক্ষেত্রে আয়তনটা কি করতে হয়? লিটারে। আমাদের যদি মোট অনুসংখ্যা দেওয়া থাকে, মোট অনুসংখ্যা, তাকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি, এনটা হলো মোট অনুসংখ্যা আর এন এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হলো দ্রবের ভর, এটা দ্রবের আণবিক ভর। তোমরা একটু স্মৃতির পাতাকে আলোড়িত করে দেখো, আমরা যখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ে ক্লাস করেছিলাম এগুলো কিন্তু লিখেছিলাম তখনও। এগুলা কোথায় থেকে আসে জানো? উইকিপিডিয়া থেকে আসে। এতটি অণু মানে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান কয় মোল? 1 মোল। অতএব এতটি অণু সমান কয় মোল? তখন ভাগিত হয় এরকম। ওকে আবার n সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি? প্রমাণ অবস্থায় যদি আয়তন দেওয়া থাকে তাকে 22.4 দিয়ে ভাগ করি তাহলেও মোল সংখ্যা হয়ে যাবে। মোল সংখ্যা প্রমাণ অবস্থায় আয়তন অবশ্যই লিটারে, কিন্তু লিটার আয়তন অবশ্যই লিটার। প্রমাণ অবস্থায় আয়তনকে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মোল সংখ্যা বের হবে। এটাও কিন্তু উইকিপিডিয়া থেকে আসে সূত্রটা। 22.4 লিটার সমান 1 মোল, অতএব ভি লিটার সমান কত মোল? অবশ্যই প্রমাণ অবস্থায় কিন্তু। ওকে মানে এসটিপি তে। আবার একটু আগেই তো দেখলাম আমরা P = nRT, তাহলে n সমান কি লিখতে পারি আমরা? PV/RT। তাহলে দেখছো মোল বের করার কত সূত্র দেওয়া আছে? W/M, CV, N/NA, N = V/22.4। মানে প্রমাণ অবস্থায় আয়তনকে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আয়তন কিন্তু লিটারে, আমি যেখানে আয়তন লিখেছি সব জায়গায়, এখানে তো লিটার, সব জায়গায় কিন্তু আয়তন লিটারে। আবার n সমান
এইটা। তো এই সূত্রগুলোতে যখন অঙ্ক আমি স্টুডেন্টদের পড়াই তখন একটা প্রশ্ন আমাকে স্টুডেন্টরা প্রায় করে, আচ্ছা ভাই কখন কোনটা দিব? আরে যখন যেটা দরকার। সে তো অঙ্কের ডাটার উপর নির্ভর করবে কোনটা কখন দরকার। এই বিষয়টা কি তোমরা বুঝতে পারলা ভাই? আমাকে একটু বলো তো। ও আচ্ছা, মাহিন ইসলাম, ও আচ্ছা আমি ইউটিউবে দিয়েছিলাম ভিডিও। হ্যাঁ হ্যাঁ দেখছো, আমি নিজেই ভুলে গেছিলাম যেগুলো দিয়েছিলাম তোমাদের, এগুলো দিয়েছিলাম, ঠিকই বলেছো তুমি। থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের কাজে লাগবে একটু পরে ভাই, বুঝছো? এই কারণে আচ্ছা থ্যাংক ইউ। এসটিপি দিয়ে একটু বললে, এসটিপি নিয়ে একটু বললে ভালো হতো। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ভাইয়া। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপ। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন, আর 1 atm চাপ মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এই চাপ এবং এই তাপমাত্রাকে ধরি আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। এটাই হলো এসটিপি। এগুলো সবই তোমাদের প্রথম অধ্যায়ে আছে, বুঝছো? আচ্ছা সুজয়া দাস লিখেছো n = n, আরেকবার বলেন। আচ্ছা দেখো তোমরা বলো তো ভাই, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে এতটি অণু, এটা কয় মোলের অণু সংখ্যা? এটা কি 1 মোলের অণু সংখ্যা নয়? অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা, সেটা কত মোলের অণু সংখ্যা? 1 মোলের। তাহলে মোট অণু সংখ্যা যদি n হয় তাহলে এতটি অণু কত মোলের হবে? তাহলে কত হবে দেখো তো, n/n হচ্ছে না, এটাই তো হচ্ছে মোল। এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 1 মোল, অতএব এত অণু সমান কত মোল? এই জন্য বললাম আমি n = n/n, অর্থাৎ মোট অণু সংখ্যাকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যাতে ভাগ করা হয় তাহলেও মোট সংখ্যা পাওয়া যায়। কে জিজ্ঞেস করলা ভাই এটা? সুজয়া, বুঝতে পেরেছো ভাই? একটু জানাও তো আমাকে। ও আগে যেগুলো স্কিপ করলাম ওগুলো করে দেন। আরে সব দায়িত্ব তো আমার, টেনশন নাই ভাই, পড়াবো। আচ্ছা এখন তোমরা আসো, তাহলে এটা আমরা বুঝে গেলাম। জানো এই যে স্টয়চিওমেট্রি জিনিসটা আসলে কি ভাই বলো তো? এই জিনিসটা আসলে কি খেয়াল করে একটু মনে করো, ধরো 2a + 3b, এই যে a 2 মোল a 3 মোল b এর সাথে বিক্রিয়া করে মনে করো 2 মোল c আর 1 মোল b উৎপন্ন করলো। এই যে ভাইয়া এই যে উৎপাদগুলো তৈরি হলো, কিভাবে তৈরি হলো? 2 মোল এর সাথে 3 মোল ধরো b বিক্রিয়া করে এই যে 2 মোল c আর 1 মোল b উৎপন্ন করলো। এই যে একটা নির্দিষ্ট অনুপাত মেইনটেইন করে একটা নির্দিষ্ট বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাই হলো স্টেরিওমেট্রি। এই প্রক্রিয়া কি বললাম ভাই বলতো? স্টেরিওমেট্রি। তোমরা ইচ্ছে করলে সংজ্ঞাটা লিখে নিতে পারো। দেখো রাসায়নিক, দেখো লিখে নাও, তোমরা এই সংজ্ঞাটা লিখে নাও তাহলে বুঝতে পারবা। রাসায়নিক সমীকরণে, কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? রাসায়নিক সমীকরণে লিখে নাও সংজ্ঞাটা, অসুবিধা নেই। রাসায়নিক সমীকরণে যে পরিমাণ, রাসায়নিক সমীকরণে যে পরিমাণগত, রাসায়নিক সমীকরণে যে পরিমাণগত সম্পর্কের ভিত্তিতে গণনা করা হয়, রাসায়নিক সমীকরণে যে পরিমাণগত সম্পর্কের উপর ভিত্তি করে গণনা করা হয়, ভিত্তি করে গণনা করা হয়, রাসায়নিক সমীকরণের যে পরিমাণগত সম্পর্কের উপর ভিত্তি করে গণনা করা হয় তাকে বলে স্টয়চিওমেট্রি।
আমি বুঝাই দিচ্ছি ভাই। আলভিনো ভাই 25 কক্ষ তাপমাত্রা ভাই। ও আচ্ছা, 25 আর 0°C তাপমাত্রা নিয়ে তোমাদের প্রবলেম। সাধারণত কক্ষ তাপমাত্রা হিসাবে আমরা 25°C ধরি ভাই। নর্মাল টেম্পারেচার বললে আমরা 25°C ধরি, আর আদর্শ তাপমাত্রা যখন বলা হয়, প্রমাণ তাপমাত্রা যখন বলা হয়, তখন 0°C ধরা হয়। ওকে, কি লিখেছি আমরা? রাসায়নিক সমীকরণে যে পরিমাণগত সম্পর্কের উপর ভিত্তি করে গণনা করা হয় তাকেই বলা হয় স্টয়কিওমেট্রি। অর্থাৎ বিষয়টা এরকম না, একটু খেয়াল করো। একটু আগে যেটা আমি তোমাদের বললাম, একটু দেখো ভাই, একটু আগে তোমাদের যেটা আমি বললাম, সরি এখানে একটু বৃষ্টি এসছে এই জন্য আর কি। প্রমাণ তাপমাত্রা 0°, আর কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°। খেয়াল করো, ওইদিকে পড়ে যাচ্ছে আমার। আমি একটু আগে যেটা বললাম, ধরো A প্লাস ধরো 2B, 2C প্লাস D। এই যে 1 মোল A 2 মোল B এর সাথে বিক্রিয়া করে 2 মোল C তৈরি করতে 1 মোল D তৈরি। এই যে অনুপাতের ভিত্তিতে এই উৎপাদগুলো তৈরি হচ্ছে, এটাই হলো স্টয়কিওমেট্রি। এবং মজার ব্যাপার কি জানো, মাথায় রাখবা, ধরো এর আদি মোল নিয়েছিলাম আমরা A, এর আদি মোল নিয়েছিলাম ধরো ভাই B, এখান থেকে উৎপন্ন হলো আমাদের C, আর এখানে উৎপন্ন হলো মনে করো ভাই D। তো জানো এর কত মোল বিক্রিয়া করবে, এর কত মোলের সাথে এর কত মোল তৈরি হবে এবং এর কত মোল তৈরি হবে, সেইটার ক্ষেত্রে এদের যে মোল সংখ্যাগুলো দেওয়া থাকে তাকে যদি আমরা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলতে আমরা বুঝতেছি এই যে এর সামনে কত মোল আছে 1 মোল, এর সামনে কয় মোল আছে 2 মোল, এর সামনে কয় মোল আছে 2 মোল, এর সামনে কয় মোল আছে 1 মোল, এগুলোকে বলা হয় স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট তাহলে এর কোএফিসিয়েন্ট কত 1 ইজ ইকুয়াল টু এর কত হয় বলতো b বাই কত 2 ইজ ইকুয়াল টু এর কত হয় c বাই কত 2 ইজ ইকুয়াল টু এর কত মোল d। এই যে মানগুলো কিন্তু ভাই সমান হবে। যদি তোমাদের বুঝতে আরো প্রবলেম হয় তাহলে আরেকটু সুন্দর করে লিখছি আমি, দেখো উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে, লিখছো না, একটু খেয়াল করো। সেটা হচ্ছে এর মোল সংখ্যা, এই যে ভাই এর মোল সংখ্যা বাই ওই যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা, অর্থাৎ বিক্রিয়ায় যত মোল ব্যবহার করেছে যত মোল উৎপন্ন হয়েছে, এই যে এটা 1 ইজ ইকুয়াল টু b এর মোল সংখ্যা অর্থাৎ nb বাই কত আছে 2। তোমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো, আমি এটা ধরে নিয়েছিলাম আর এর সরাসরি লিখে দিলাম। দেখা যায় না ভাই এই জায়গা? হ্যাঁ দেখা যায়। ইজ ইকুয়াল টু কত ভাই এটা, তাহলে nc বাই 2 ইজ ইকুয়াল টু nd বাই 1। এই যে এইটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে খুব ভালো করে বুঝতে পারবো আর কি। তাহলে কি বললাম ভাই আমরা, যে বিক্রিয়ায় এর কত মোল বিক্রিয়া করবে, এর কত মোল তৈরি হবে, এর কত মোল বিক্রিয়া করবে, এর কত মোল তৈরি হবে, এর কত মোল তৈরি হবে। এই ক্ষেত্রে যে এদের যত মোল বিক্রিয়া করার যত মোল তৈরি হয় তাদের এই অনুপাতের মানটা সমান। এই অনুপাতটা কিভাবে বের করলাম আমরা, এই যে বিক্রিয়ক যত মোল দেওয়া আছে তার দ্বারা ভাগ করলাম, কি দ্বারা ভাগ করলাম, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি সেটা, এই যে না যত মোল বিক্রিয়া করছে সেইটা না, এর কত 2, এর কত এই যে 2, এর কত 1, এই যেটা। এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারি। আচ্ছা d/2 কেন, কোথায় ও সরি 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 থ্যাংক ইউ, তোমরা ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে করছো আর কি। থ্যাংক ইউ সো মাচ। কে লিখেছো ভাই এটা? আচ্ছা ফাতেমাতুল জোহরা, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওটা ভুল হয়ে গেছিল আমার। এই যে এখন তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইটা থেকে আমরা লিমিটিং বিক্রিয়াটা খুব সহজে বের করে ফেলতে পারবো। কোনো টেনশন নেই। বৃষ্টি হচ্ছে বুঝছো, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের বৃষ্টির দৃশ্যটা এখন দেখাতে পারতাম, দেখাচ্ছি না এই জন্য যে বৃষ্টির দৃশ্য দেখাতে গেলে আমার অনেক কষ্ট করে বোর্ডের সেট আপটা দিয়েছি ভাই বুঝছো ক্যামেরা, সেটা আমার আবার নষ্ট হয়ে যাবে। ওকে ওকে থ্যাংক ইউ, সবাই ঠিক করে দিয়েছি। ওকে এইবার তাহলে দেখো একটু বিষয়গুলো, অঙ্কগুলো তোমরা কিভাবে করবা এই সূত্রে অ্যাপ্লাই করে দেখি একটু।
ফারহানা মুশকুল, আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্ক করি তাহলেই বুঝতে পারবো ভাই। গতদিন যে অঙ্কটা আমরা করেছিলাম, ধরো 26 নাম্বার অঙ্কটা, সবগুলো করতে পারবে এইভাবে তোমরা, সব অঙ্কগুলো খুব ইজি। দেখো 26 নাম্বারটা, সেটা হলো 95 200 গ্রামকে, তাহলে 200 গ্রাম চুনা পাথরের মধ্যে পিওর ক্যালসিয়াম কার্বনেট কতটা আগে আমাকে বের করে নিতে হবে, তাই না? সেটা আমরা কি করে বের করব? এই যে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে আমাদের পিওর ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? 95%, তাই না? 95 গ্রাম। তাহলে অতএব কত? 200 গ্রাম চুনা পাথরের মধ্যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে? 95 ইনটু 200 বাই 100, তাই না? এইটা তো অবশ্যই আমাকে আগে বের করে নিতে হবে, 190 গ্রাম। এই যে আমরা প্রথমে এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ আমার যে চুনা পাথরটা ব্যবহার করা হয়েছে সেটা পিওর ক্যালসিয়াম কার্বনেট না, সেটা কত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট যুক্ত? 95%। অর্থাৎ 100 গ্রাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে 95, অর্থাৎ 200 মধ্যে কতটুকু? 190 গ্রাম। এই যে এখন আমাদের প্রশ্নে বলেছে 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, তাই তো? দেখো এখন স্টয়চিওমেট্রিক ফর্মুলা ইউজ করে খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেলতে পারি। ক্যালসিয়াম কার্বনেট, এই সমীকরণটা তোমার অবশ্যই ভাই জানা থাকতে হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো আমার যেটা দেওয়া থাকবে শুধু সেটা ইউজ করব, যেটা তৈরি করতে বলবে সেটা ইউজ করব, বাকিগুলো ফালা, ওগুলো আমার দেখার দরকার নাই। তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কয় মোল বিক্রিয়া করেছে দেখো তো ভাই, অর্থাৎ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? এটা 1, তাহলে হচ্ছে বাই 1 ইজিক্যাল টু আমার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা, ওকে, বাই কত অনুপাত হয় বলতো? 1। তোমরা আমাকে বলো এই যে স্টয়চিওমেট্রিক ফর্মুলার এটা বুঝতে পেরেছো কিনা তোমরা? আমাকে একটু প্লিজ জানাও এইটা বুঝতে পেরেছো কিনা তোমরা। যারা দুই একজন বললা ভাইয়া যে আরেকবার বলেন, তারা কি এটা বুঝতে পেরেছো? এখন দেখো, অর্থাৎ দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোলই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো দুটার মোল সংখ্যা এই জন্য সমান 1 1 কেটে গেলে তো হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো ভাই এটা? ও অঙ্কের বইয়ের পেজ নাম্বার বলছো, গতদিন যেগুলো করছিলাম সেগুলোই 374 নাম্বার, 374 নাম্বার পেজে 26। আর দাঁড়াও না, আরেকটু ভিতরে ঢুকে আরো ভালো লাগবে, কেবল তো শুরু করেছি আমরা অঙ্কগুলো। জি বুঝেছি। আচ্ছা, এই সাবিনা আসলে বলছে থ্যাংক ইউ মেজাবিন সরকার, নাফিজা নাওয়ার, নাফি থ্যাংক ইউ সবাই লিখেছো, বুঝতে পেরেছি। এইবার দেখি আমরা মোল সমান তো অনেক কিছু দেখেছি না, মোল সমান কত কি দেখেছি আমরা, কোথায় লিখি? এইটা তো আমার দরকার নাই, তাই না? আচ্ছা এখানে লিখে রাখছি আমরা। আমরা মোল সমান কত কি দেখেছি? মোল সমান দেখেছি W/M, দেখেছি N/Na, দেখেছি প্রমাণ অবস্থায় আয়তন দিয়ে 22.4 দিয়ে ভাগ ইজিক্যাল টু CV ইজিক্যাল টু PV/RT, তাই না? আমরা এত কিছু দেখেছি। তাহলে এখন আমার ক্যালসিয়াম কার্বনের কি দেওয়া আছে? ভর। তাহলে আমি এখানে লিখব W বাই, একবার লিখে দিলাম বাই আণবিক সরি, আচ্ছা সূত্রই লিখে আগে নাও, W/M, এটা কার? এটা হলো ক্যালসিয়াম কার্বনেটের, ইজিক্যাল টু কার্বন ডাই অক্সাইডের কি বের করতে বলেছে ভাই? এখানে আয়তন বের করতে বলেছে। তাহলে আয়তন যদি বের করতে বলে তাহলে কোনটা লিখবো? আয়তন কোথায় আছে দেখো তো, এই যে এটা V/22.4। তো W আমার কত দেওয়া আছে এখানে? 190। আর আণবিক ভর কত ক্যালসিয়াম কার্বনেটের? 100। কি বলতো ভাই, ভিটা এখন বের করা যাবে না, কার্বন ডাই অক্সাইডের আয়তনটা এখন বের করা যাবে কিনা বলো তোমরা? খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে 22.4 গুণ 190, তাই না, ভাগ 100 ইজিক্যাল টু 42.56। কত আছে অ্যান্সার? হ্যাঁ 42.56। ভি এর মানটা বের হয়েছে 42.56 লিটার। তোমরা আমাকে কমেন্টে জানাও এই যে স্টয়চিওমেট্রিক ফর্মুলা ইউজ করে আমরা যে অঙ্কটা করলাম তোমরা সেটা বুঝতে পারলা কিনা ভাই? যে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 1 ইজিক্যাল টু কার্বন ডাই অক্সাইড এরও 1 1। তাহলে এর কি দরকার? ভর দরকার, তাই W/M।
আর কার্বন অক্সাইড কি দরকার, আমার আয়তন দরকার, তাই মোলের পরিবর্তে আমরা কি লিখলাম V/22.4। ডাব্লিউ আমাদের 190, আণবিক ভর 100, ভি এর মানটা বের হয়ে গেল। একটু তোমরা আমাকে বলো ভাই। হ্যাঁ খুব সোজা, আমি কি কাল থেকে তোমাদের এমনিতে স্ট্যাটাস দিচ্ছি যে ভাইয়া ক্লাসটা করো, আরো আরো মজার বিষয় আছে, শেষ হয়নি এখনো মজা, আমরা আগে গতদিন অঙ্কগুলো করছি। ওকে বুঝেছি ভাইয়া, ফয়সাল খান লিখেছো, বুঝেছি। আচ্ছা আমার এখানে নেট প্রবলেম নাই ভাই, বলছে আমি অন্য ফোনে দেখছি, তোমাদের ওখানে নেটের প্রবলেম চেক করো তোমরা। আমাদের এই আদর্শ গ্রামে নেট খুব ভালো, বৃষ্টি হচ্ছে বুঝছো, খুব সুন্দর মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম সব নীরব নিস্তব্ধ, কোনো ঝড় বাতাস নাই, শুধুই বৃষ্টি। বুঝেছি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেভি ইজি, হ্যাঁ থ্যাংক ইউ, হেভি ইজি, আরো ইজি লাগবে দাঁড়াও। তো আমার ধারণা গতদিনের যে অঙ্কগুলো আমরা করেছি তোমরা সবগুলো অঙ্কই করতে পারবা। গতদিন যে অঙ্কগুলো আমরা করিনি আজকে সেগুলো করি। উজ্জ্বল হোসেন ভাই আসসালামু আলাইকুম, 42.56 বলতে হয় ভাই। আমি তো ভাই ম্যাথের মানুষ না ভাই, কি বলবো, সবসময় ম্যাথের এই ভুলভাল যেগুলো বলি, আর আপনি কাছে থাকলে না হয় অনেক জিনিসগুলো আমি আপনার কাছ থেকে শিখে নিই, এখন কাছে নাই, আপনাকে খুব মিস করি। তো ভাই দেখছেন আমি কিন্তু গ্রামে এসে এই যে দেখেন একদমই অ্যানালগ, সেই প্রাইমারি স্কুলে ফিরে গেছি, সেই বলে ক্লাস নিচ্ছি। ওকে থ্যাংক ইউ ভাই। তো আমরা এখন গতদিন 35 নম্বর অঙ্কটা করবো আমরা। 35 তোমরা প্রত্যেকটা অঙ্ক এই যে আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো তো করে দিচ্ছি, যেগুলো করে দিচ্ছি না সেগুলো তোমরা অবশ্যই স্টেশিওমেট্রিক ফর্মুলা ইউজ করে সবগুলো অঙ্ক করবা, প্রত্যেকটা অঙ্ক হবে, যেটা হবে না সেটা গ্রুপে আপলোড করবা, সেটা আমি তোমাদের করে দেবো ভাইয়া। ওকে তো এখন আমরা যেটা সলভ করব 35 নাম্বার অঙ্ক 35 না, তোমরা যারা বলছো নেট আটকাচ্ছে, আমার কিন্তু আটকায়নি। সরি ভাই, আমার আসলে এলার্জি প্রবলেম আছে বুঝছো, এই যে ডাস্ট এলার্জি, কোল্ড এলার্জি, একই চকের গুঁড়া, তারপর বাইরে বৃষ্টি, ঠান্ডা একটু বাতাস আসতেছে, এই জন্য হাসি পড়ছে। তোমরা আবার করোনা টরোনা মনে করো না আর কি। আচ্ছা 27 নাম্বারটা পারিনি, একজন লিখছো না, 27 নাম্বারটা পারো নাই? আচ্ছা দেখি তাহলে করে দিই, 27 নাম্বারটা নাই কেউ পারে নাই, 27 নাম্বারটা করছি আমরা। তাহলে এটাও একইভাবে 95% ক্যালসিয়াম কার্বনেট, ওটার মধ্যে কিন্তু একদম, অর্থাৎ 100 গ্রামের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট 95, আমরা 27 নাম্বারটা করছি, একজন কমেন্ট করছে। তাহলে 160 গ্রামের মধ্যে কত হবে? 95 গুণ 160/100 ইজিক্যাল টু 152 গ্রাম। ওকে তার মানে আমাদের পিওর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 152 গ্রাম, আমাদের পিওর ক্যালসিয়াম কার্বনেট 152 গ্রাম। এবার কি বলেছে দেখো তো, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা, আজকে কিন্তু আরেকটা মজার টপিক এখন বাকি আছে, লিমিটিং বিক্রিয়। তোমরা অনেকেই অনেকভাবে শিখেছো, আজকে খুব মজা পাবা দেখবা শিখে, যে কি করে একটা অঙ্কে তোমরা লিমিটিং বিক্রিয় নির্বাচন করবা। অঙ্ক করার জন্য যেমন লিমিটিং বিক্রিয় খুবই এসেনশিয়াল, তেমনি এমসিকিউ এ একটা অঙ্ক দিয়ে বলবে এইটার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক নিচের কোনটি, তাই অবশ্যই লিমিটিং বিক্রিয়ক খুব ভালোভাবে চিনতে হবে। যদিও তোমরা 9-10 মধ্যে পড়েছো এটা, তাহলে HCl, তাই না ভাই? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড HCl এর বিক্রিয়া করে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তাই তো? যদি সমতা করতে যাই এখানে 2, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমাদের অঙ্কে দেওয়া আছে কার মান? ক্যালসিয়াম কার্বনেটে। বের করতে বলছে কি ভাই আসলে এখানে কত ml কার্বন ডাই অক্সাইড, আমার বের করতে বলছে কার্বন ডাই অক্সাইড। তাহলে যেটা শুধু লাগবে আমরা সেটা ইউজ করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল বাই 1, একই ঘটনা কার্বন ডাই অক্সাইডের মোল বাই 1। তো ক্যালসিয়াম কার্বনেটের তো ভর দেওয়া আছে কি, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের বিষয় দিলাম, এটা ক্যালসিয়াম কার্বনেটের দেওয়া আছে আমাদের এখানে ভর, একবারে মান লিখে দিলাম ভাই, বুঝছো? তো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 152 বাই আণবিক ভর কত? 100।
ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড আয়তন চাইছে, তাহলে ভি ভাগ 22.4। কি ঠিক আছে, যেহেতু মোল সমান আমার আয়তন চাইছে তাই ভি বাই 22.4 লিখলাম। তাহলে এখানে ভিটা তোমরা বের করতে পারবা না, ভি যেটা বের হবে সেটা কিন্তু লিটারে বের হবে। এইটাকে অবশ্যই হাজার দিয়ে গুণ করবা, তাহলেই তোমরা এমএল বা সেন্টিমিটার কিউব পেয়ে যাবা। তোমরা যে লিখেছো পারো নাই 27 নাম্বারটা, তোমরা কি ভাই এই তোমরা এত বেশি কমেন্ট করলে না অনেকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছুটে চলে যাবে, ঠিক আছে? অনেকে 32 লিখছো না, আচ্ছা 32 করে দেবো, টেনশন নাই ভাই, ওকে 32 করে দেবো। 28 একটু করাবো ভাই, এখন 28 একটু করাবো, টেনশন নাই। শুভ তাহলে আজকে দেখছো নাকি ভাই? 32 পারেনি, ওকে করে দেবো। এই তোমরা এগুলো গ্রুপে আগে থেকে আপলোড দিতা, তাহলে আজকে আর এই যে কমেন্ট করতে হতো না তোমাদের। আমি তোমাদের বলেছিলাম তো যেগুলো পারোনি সেগুলো গ্রুপে আপলোড দিবা, ওকে? তাহলে এই যে এখন আর কমেন্ট করতে হতো না। আচ্ছা 27 তো করে দিলাম, ওকে? আচ্ছা যেটা আসবে ভাই এমএল আসবে, ওটা হাজার দিয়ে গুণ করবো, তাহলে লিটার হয়ে যাবে। 32 তাই না? 32 এভাবেই করবো আমরা এখন, অঙ্ক অসুবিধা নাই, কারণ তোমাদের তো বেস তৈরি হয়ে গেছে। 32 কি বলেছে আগে? আমার আগেরটার মধ্যে বিশুদ্ধটুকু বের করে নিতে হবে। আয়রনের একটা আকরিকের মধ্যে এত % ফেরিক অক্সাইড আছে, 500 কেজি আকরিকে কত আয়রন উৎপাদন করা যাবে? আচ্ছা কত % ফেরিক অক্সাইড আছে ভাই আমাদের আকরিকের মধ্যে? 30%, তাই না? যেহেতু কেজিতে দেওয়া আছে আমরা কেজিতে লিখছি, তাহলে 100 কেজিতে ফেরিক অক্সাইড আছে কতটুকু ভাই? 30 কেজি। দেখো 100 কেজিতে ফেরিক অক্সাইড, শোনো এখন থেকে ভাই তোমরা অঙ্কগুলো না পারলে সেগুলো গ্রুপে আপলোড করে দিও, তাহলে সুবিধাটা হবে কি তোমাদেরকে এখানে আসার কমেন্ট করতে হবে না, আমি তোমাদের প্রবলেমটা সিরিয়ালি সলভ করবো না, এই যে কমেন্ট করতে হচ্ছে, দেখতে হচ্ছে। একজন 40 নাম্বারটা লিখছো, আচ্ছা ঠিক আছে। তাহলে 100 কেজি থেকে হচ্ছে 30 কেজি ফেরিক অক্সাইড মানে আকরিকের মধ্যে, আর কত আছে এখানে? 500। তাহলে 500 কেজি আকরিকে ফেরিক অক্সাইড কতটুকু আছে? 30 ইন্টু 500 বাই 100, তার মানে 150 কেজি, তাই না? প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? এই যে ফেরিক অক্সাইডের পরিমাণ হচ্ছে 150 কেজি, এই 150 কেজি ফেরিক অক্সাইড থেকে কতটুকু আয়রন পাওয়া যাবে সেটি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? 150 কেজি থেকে কতটুকু পাবো সেটাই আমরা এখন বের করব। তাই না? আয়রন প্লাস অক্সিজেন, তাই তো? ভেঙে গিয়ে তাহলে কয়টা এখানে? 2 না, 2 দিলে তো হবে না, কারণ এখানে আছে 2, এখানে 3, তার মানে এখানে 2 দিতে হবে আর এখানে 3 দিতে হবে, তাহলে অক্সিজেনের সমতা হয়ে গেল। তাহলে এখানে দিতে হবে আমাদের 4, ওকে? এই তো, তাহলে এখন অঙ্কটা পারা যাবে না? Fe2O3 বাই 2 ইজ ইকুয়াল টু Fe বাই 4। আমার বিশ্বাস এখন তোমাদের অঙ্কটা হয়ে যাবে, কারণটা হলো এটার সময় এরও কি দরকার? ভর আমার দেওয়া আছে, এরও ভর বের করতে হবে, তাই না? তাহলে এটাতে কেটে গেলে এটা 2 হয়ে যায়, এখানে 2 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি না, এটা মিশাই দিলাম ভাই এখানে। তাহলে আয়রনের ডাব্লিউ কত আমরা দেখছিলাম ওখানে? 150 কেজি। 150 ভাগ এর আণবিক ভর কত ভাই? আমরা 56 ধরে করি আয়রনের, 56 গুণ 2 যোগ 48 160, তাহলে 160 ইজ ইকুয়াল টু এখানে আয়রনের মোট সংখ্যা কত ভাই? আমাকে ভর বের করতে হবে বাই 56, আর নিচে তো 2 আছে, তাই না? এই ডাব্লিউটা বের করলে অঙ্কটা হয়ে যাবে এখন আমাদের। তোমরা যারা আমাকে বলেছিলা যে 32 নাম্বারটা প্রবলেম, আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তো ভাই। কার্বন বিজারণ বললে কি হতো? সেম আয়রন আর কার্বন মনোক্সাইড তৈরি করতে এখানে একই জিনিস হতো।
ও শ্রাবণী, এই নিয়মটা ভালো। হ্যাঁ আমি তো বলেছি তোমাদের, আমি কাল ক্লাস শেষ করার পর থেকে তো বলছি ভাই আজকে এই নিয়মটা আমরা করব, এই জন্য কেউ ক্লাসটা মিস করো না। আচ্ছা প্লিজ তোমরা যারা আমাকে বললা 32 নাম্বারটা একটু বলো ভাই বুঝতে পারলা কিনা, প্লিজ তোমরা। এই আমারটা ঠিক আছে তোমারটা ঠিকলে বলো না ভাই। ভাইয়া 150 কেজিতে আছে, হ্যাঁ সমস্যা নাই তো, ডাব্লু তো কেজিতেই আসবে, এটাও কেজি করলাম এটাও কেজি, সবই কেজি, তাহলে ডাব্লুটাও কেজিতে আসবে, সমস্যা তো নাই। 105 কেজি উত্তর এসছে, আচ্ছা অসুবিধা নাই। 104.92 105-এর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমরা 56 ধরে করেছি, হয়তো বা তোমাদের বইয়ে অঙ্কটা 55.85 ধরে করা আছে, ওইটা সমস্যা নাই। থ্যাংক ইউ। হ্যাঁ হাসিবুল সাকিব লিখেছো ভাইয়া 150 কেজিকে গ্রাম বানাতে হবে, কেন বানাতে হবে? কারণ এটা কেজি সবই তো কেজি, তো গ্রাম বানাতে হবে, সব নাকি গ্রাম বানাতে হবে, তো ব্যাপারটা তো একই দাঁড়াবে, দরকার কি? ইচ্ছা করে ঘাড়ে বাঁশ নেওয়ার কি দরকার আছে আমার? আমি সবই কেজিতে অ্যাপ্লাই করলাম, সব কেজি ধরে নিলাম, অসুবিধা কি? ঘুরে একই হবে না, দরকার নাই ঝামেলা করা। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে 32 নাম্বারটা আমরা করে ফেললাম। ওকে ক্লিয়ার। আর কয় দেখছো কত কত প্রবলেম তোমরা লিখছো, চলে গেছে 36 প্রবলেম বলেছো তাই না? আচ্ছা ঠিক আছে, ও 28 নাম্বার এইগুলোর কথা বলছিলাম তো, করাবো তাই না আজকে? ঠিক আছে করাবো, দাও 28 36 একই, একটা করালেই হলো। একজন 40 লিখেছো, ওকে দেখো 28 এবং 36 দুইটা একদম সেম, ওকে। তাহলে 36 নাম্বারটাই করি আমরা। এত গ্রাম চুনা পাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে এত তাপমাত্রায় এত চাপে এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়, ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? ওকে খুবই সুন্দর অঙ্ক। খেয়াল করো একটু তোমরা, ক্যালসিয়াম কার্বনেট ওই একই বিক্রিয়া, HCl তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। এই যে এইবার আমার ক্যালসিয়ামের মোল সংখ্যা থেকে কি বের করতে বলছে ভাই? আমাদের কার্বন ডাই অক্সাইডের, তাই না? তার মানে আমরা দুটাই মোল এক, ওটা লিখলাম না, একবারে লিখলাম ক্যালসিয়ামের ভর ডাব্লু আমাকে বের করতে হবে, বাই আণবিক ভর কত ভাই বলতো? 100, একবারে লিখলাম। তোমরা একটু সূত্র দিয়ে করো যেভাবে করলাম একটু আগে, W/M ইজিক্যাল টু কার্বন ডাই অক্সাইডের মোল, তাই না? তো কার্বন ডাই অক্সাইডের মোলে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, মোট অনুসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন ঘনমাত্রা দেওয়া আছে না, PVT এগুলোর মান দেওয়া আছে। আমরা 36 অঙ্ক দেখতে পাচ্ছি PVT এগুলো দেওয়া আছে, তাই আমরা এখানে লিখব PV/RT কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভাই, মানে একটা লাইন আমি স্কিপ করেছি আর কি, ওই যে স্টিওচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অনুপাতের যেটা মানটা সেটা লিখিনি আর কি। তাহলে W বের করতে হবে, আমার এখানে P এর মান কত দেওয়া আছে? P এর মান দেওয়া আছে অঙ্কে মিলিমিটার পার চাপ, কিন্তু আমি তোমাদের কি বলেছি? ATM করতে হবে, তাহলে 750 মিলিমিটার পার চাপ। আমরা জানি 1 ATM সমান 760 মিলিমিটার পার চাপ, 1 ATM সমান হচ্ছে 760 মিলিমিটার পার চাপ। তাহলে এখানে কত হবে? 760 দিয়ে ভাগ করবা, সম্ভবত 0.987 ATM আসবে। দেখা যায় তো না এই পর্যন্ত? হ্যাঁ দেখা যায়। ওকে, P এর মানটা আমরা পেয়ে গেলাম। এই অঙ্কে V কত দেওয়া আছে ভাই? 1.265 লিটার। T কত দেওয়া আছে আমাদের এখানে? 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস সমান 310 কেলভিন। বললাম না যে এককে অঙ্ক করা না কেন তাপমাত্রা কেলভিন করতে হয়, আর এটা তো ফার্স্ট ইয়ারেতে পড়ে আসতেছ, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন হয়। আর আর এর মান কত? 0.0821, আর একক লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই যে ডাব্লুটা বের করলে উত্তরটা হয়ে যাবে আমাদের। ক্লিয়ার ভাইয়া তোমরা? অর্থাৎ আমি যে মোলটা লিখব, যদি অঙ্কে ডাব্লু দেওয়া থাকে তাহলে W/M, যেমন এটার ক্ষেত্রে লিখছি আমরা। যদি অনুসংখ্যা দেওয়া থাকে তাহলে এটা, যদি আয়তন দেওয়া থাকে তাহলে এটা,
আয়তন ঘনমাত্রা থাকলে এইটা, আর এই যে তাপ চাপ আয়তন দেওয়া থাকলে এইটা বসাবো আমরা, তাহলেই হয়ে যাবে। একটু বলো তো তোমরা আমাকে 36 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এই নিয়ম তো ভালো ভাইয়া, তোমাদেরকে আমি গতকাল থেকে এমনিতেই ইন্সপায়ার করছি যে আজকের ক্লাসটা তোমরা করো, ক্লাসটা মিস করো না। এই দেখো ক্লাসে কিন্তু স্টুডেন্ট অলরেডি কমে গেছে, আমি জানি না তারা কি মনে করে চলে গেছে। এই যে তোমরা আবার লিখছো সাতমান সাবাদ বা 150 কেজিতে, বললাম তো ভাই সবগুলি কেজি করেছি। অল ক্লিয়ার? আচ্ছা তোমাদের এটা রিকোয়েস্ট আমিও করছি ভাই, কমেন্ট হয়তো করো না ভাই, বুঝছো? যেটা প্রয়োজন সেটা করো ভাই। 41 নাম্বারটা বুঝি না, 41 নাম্বারটা বুঝো না, ওটা তো করাবো, ওটা তো লিমিটিং বিক্রয়কের অঙ্ক ভাই, ওটা করাবো। আচ্ছা শোনো, তোমাদের যেগুলো অঙ্ক প্রবলেম হয়েছে আবার বুঝছো, আজকে রুমে গিয়ে অঙ্কগুলো আবার করবা, এই যে স্টেইচিওমেট্রিক ফর্মুলা ইউজ করে। যেগুলো যেগুলো হবে না তোমরা আবার আমাকে গ্রুপে জানাই দিবা, আমি নেক্সট সলভ করবো, অসুবিধা নাই। বা 33টা কি সেম? হ্যাঁ 33 সেম ভাই, 33, 28, 36 এগুলো সেম। এখন এগুলো একটু রুমে করো না, মানে ধরো একটা নিয়মের একটা অঙ্ক তুমি পারো না, তাই ওই নিয়মের যত অঙ্ক থাকবে সবই তো তুমি পারবা না। ফলে ওটা আজকে করে দিলাম, রুমে গিয়ে করো, বাকিগুলো আমরা আবার প্রয়োজনে পরে করব। এই যে 41 নাম্বারটা আমাকে জিজ্ঞেস করছো, এর কারণ হচ্ছে পারো না এই জন্য। দেখো ভাইয়া, আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম, যে কোনো একটা বিক্রয়ক ব্যবহার করে সেখান থেকে উৎপাদ তৈরি করেছি, কিন্তু দুইটা বিক্রয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, দুইটা বিক্রয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, সব সময় মাথায় রাখবা, দুইটা বিক্রয়কের পরিমাণ যদি দেওয়া থাকে বা তার চেয়ে বেশি, অর্থাৎ 2 বা তার চেয়ে বেশি বিক্রয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, আমি আবারও বলছি 2 বা তার চেয়ে বেশি বিক্রয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করবে। লিমিটিং বিক্রিয়ক, মাথায় থাকবে এটা, যে 2 বা ততোধিক বিক্রিয়ক যদি দেওয়া থাকে, উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করবে। এখন তোমরা হয়তো বলবা লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি ভাইয়া? বিক্রিয়ায় যার পরিমাণটা আগেই শেষ হয়ে যাবে, অর্থাৎ যার পরিমাণ, শোনো কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত পরিমাণ বলতে ভাইয়া মোলকে বুঝি। কেমিক্যালের ক্ষেত্রে সাধারণত আমরা পরিমাণ বলতে মোলকে বুঝি, অর্থাৎ বিক্রিয়ায় যে বিক্রয়কের মোল সংখ্যা কম থাকবে, অর্থাৎ যেটা আগে শেষ হয়ে যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। কি ঠিক আছে? যেটা আগে শেষ হয়ে যাবে, যার মোল সংখ্যা কম থাকবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমরা তাহলে কি করে চিনব কোনটা লিমিটিং বিক্রিয়ক? দেখো ভাই, লিমিটিং বিক্রিয়ক চেনার উপায় হচ্ছে, মোল বাই, অর্থাৎ যত মোল অঙ্কে দেওয়া থাকবে, স্টিওচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে যে মোল দেওয়া থাকবে তাকে স্টিওচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে বললাম যে বিক্রিয়ায় যে অনুপাতটা, এটা যার কম সে লিমিটিং বিক্রিয়ক, সেই লিমিটিং বিক্রিয়ক। খুব সহজ কথা, অর্থাৎ বিক্রিয়ায় যত মোল দেওয়া থাকবে তাকেও যে বিক্রিয়ায় যে অনুপাতটা আছে না ভাই, ওই উপাদানের অনুপাতে তুমি ভাগ করবা, যাকে আমরা কি বলে থাকি স্টিওচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটাতে ভাগ করব, করলে যেটা কম হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা খুব ভালো বুঝতে পারবা তুমি। দেখো, যেটা কম থাকবে মাথায় রাখবে, সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো, মনে করো যে একটা অঙ্কই দেখি আমরা, আছে দেখো একটা অঙ্ক, দেখো তোমরা একটা অঙ্ক দেখো তো ভাই, 48 নম্বর অঙ্কটা একটু দেখো তোমরা, 48 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। 48, এই যে ভাই নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, তোমরা 376 নম্বর পেজের 48 নম্বর অঙ্কটা দেখো। বিক্রিয়া করে আমাদের এখানে তৈরি করতে অ্যামোনিয়া, তাই তো? এখন কথা হচ্ছে, তার মানে এই যে দুটা পরিমাণের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক দেখবো, যা এই যে নাইট্রোজেন এর
কোএফিসিয়েন্ট মান কত 1, আর এর কত দেখো তো ভাই বাই 3, যার মানটা কম হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। এই দুটার মধ্যে এই অনুপাতে যার মানটা কম হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে নাইট্রোজেনের মোল আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। অঙ্কে কি দেওয়া আছে দেখো তো ভাই একটু, 500 গ্রাম নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনটা হচ্ছে 500, আর নাইট্রোজেনের আণবিক ভর কত 28 বাই 1 ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের ভর কত দেওয়া আছে ভাই এখানে 100। আচ্ছা এটা আমাদের অঙ্ক করছে না, লিমিটিং বিক্রিয়ক বের করছে, সমান চিহ্ন না দিলেও সমস্যা নাই, বাই 2 ডিভাইডেড বাই কত আছে 3। এখন দেখো তো ভাই এই মানটা ছোট নাকি এই মানটা ছোট, যে মানটা ছোট হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এইটার ক্ষেত্রে মান বের হচ্ছে আমাদের এটা নাইট্রোজেন, এটার অনুপাত বের হচ্ছে 17.86, আর এটার কত বের হচ্ছে 50/3, এটা হচ্ছে 16.67। তাহলে খেয়াল করো তো ভাই এইটার মোল সংখ্যাকে তার স্টেরিওমেট্রিক কোএফিসিয়েন্টে ভাগ করে মান পেলাম 17.86, আর এটার মোল সংখ্যাকে ভর ভাগ আণবিক ভর অনুপাতে ভাগ করে মানটা পেলাম 16.67। যেহেতু এটার পরিমাণ কম আছে তাই উৎপাদ শুধুমাত্র এইটার উপর নির্ভর করবে। ক্লিয়ার কিনা বলো? এটাই লিমিটিং বিক্রিয়ক, এবং বিক্রিয়ায় যেটা লিমিটিং বিক্রিয়ক উৎপাদ সবসময় সেটার উপর নির্ভর করে। শোনো একটা বাস্তব উদাহরণ দেই, এই উদাহরণটা অনেকবার তোমাদের বলেছি আমি। তোমরা দুই বন্ধু মিলে ব্যবসা করতে চাও, তো এক বন্ধুর কাছে আছে 4 লাখ টাকা, এক বন্ধুর কাছে আছে 3 লাখ টাকা, তো দুইজন সমান সংখ্যক টাকা ইনভেস্ট করে ব্যবসা করবা, তাহলে ওই ব্যবসার উৎপাদ কতটুকু হবে সেটা এই বন্ধুর উপর নির্ভর করবে না, কারণ এ তো 3 লাখের বেশি দিতেই পারবে না, ওর তো কোটি কোটি টাকা থেকে লাভ নাই। ও ধরো আরো বেশি থাকতে পারে, 10 লাখ টাকা আছে, সে তো আরো বেশি দিতে পারবে, এ তো 3-এর বেশি দিতে পারবে না। আর দুইজন যেহেতু সমান সংখ্যক টাকা দিয়ে ব্যবসা করবে তাই একে কতটুকু দিতে হবে, 3ই দিতে হবে আর কি, অর্থাৎ কতটুকু তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে এর উপর। আমি আরেকটা উদাহরণ প্রায় ব্যবহার করি, তোমরা 3 বন্ধু মিলে কোথাও ঘুরতে যাবা, ওই জায়গায় কত দ্রুত পৌঁছাবা এটা নির্ভর করবে তোমাদের মধ্যে যে স্লো, যে ধীর সম্পূর্ণ তার উপর, কারণ সে যত দ্রুত করতে পারবে সেখানে তোমরা তত দ্রুত পৌঁছাতে পারবে। এখানেও তাই, কারণ হাইড্রোজেন আগেই শেষ হয়ে যাবে কারণ এর মৌসুমটা কম আছে, তাহলে এটা আমি গ্রামে গ্রামে যোগ করে তো লাভ নাই, কারণ এই কার সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। এই জন্য বিক্রিয়ায় যেটা যার মোট সংখ্যা কম থাকে, মোটটা বলতে কি বোঝাচ্ছি আমরা, এই অনুপাতটা সেটাই লিমিটিং বিক্রিয়ক, এবং উৎপাদ সবসময় তার উপর নির্ভর করবে। তোমরা আমাকে বলো তোমরা এখন থেকে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা চিনতে পারবা কিনা? তাহলে কি করবা তোমরা একটু হাইলাইট করি আমরা, যে আমাদের অঙ্কে যে মোট সংখ্যাটা দেওয়া থাকবে সেই মোট সংখ্যাকে তোমরা ওই যে বিক্রিয়ার যে অনুপাতটা থাকবে আর কি, তার নিজ নিজ অনুপাত যেটাকে আমরা স্টেরিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলছি সেইটাতে ভাগ করবা, ওই নাম্বারটা দিয়ে তোমরা ভাগ করবা, ওই সংখ্যাটাতে ভাগ করবা তোমরা, তাহলে যে অনুপাতটা পাবা সেই অনুপাতটা যার কম হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। তোমরা কি লিমিটিং বিক্রিয়কটা বুঝতে পেরেছো ভাই? আচ্ছা ক্লিয়ার এখন তোমরা? তাহলে আমরা এই যে 48 নম্বর অঙ্কটা শেষ করে ফেলি। তাহলে 48 নম্বর অঙ্কে আমরা বুঝতে পারলাম যে লিমিটিং বিক্রিয়কটা আসলে কোনটা ভাইয়া বলো তো, নাইট্রোজেনটা হচ্ছে এখানকার লিমিটিং বিক্রিয়ক, তাই তো? তার মানে সরি নাইট্রোজেন তো না, হাইড্রোজেনটা দেখলাম আমরা লিমিটিং বিক্রিয়ক। তাহলে উৎপাদটা কার উপর নির্ভর করবে? শুধুমাত্র হাইড্রোজেনের উপর নির্ভর করবে, ওইটা আমি স্কিপ করে ফেলবো এখানে। তাহলে দেখো তো ভাই হাইড্রোজেনের মোল সংখ্যা বাই কত এখানে 3, কারণ এইটা যদি লিমিটিং বিক্রিয়ক নয়, আমার লিমিটিং বিক্রিয়ক এইটা, তাহলে উৎপাদ এইটার উপর নির্ভর করবে, ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া বাই কত 2। ওকে, তাহলে এই মানটা আমরা কত পেলাম জানো ভাই ক্যালকুলেটরে? যখন এই মানটা আমরা কত পেয়েছি, এটা এই অনুপাতটা পেলাম আমরা 16.67। তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে এখানে? তাহলে তাই না, এটা ইজ ইকুয়াল টু, এটা আমরা কি বললাম সবগুলি সমান হবে, তাহলে অ্যামোনিয়াটা কত হবে? তাহলে 2, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? এই যে এই অনুপাতের মান হচ্ছে এটা,
33.33। এটা হলো অ্যামোনিয়ার মোল। অঙ্কে কি চাইছে? ভর না আয়তন না মোল না কি চেয়েছে? ভর চেয়েছে। তাহলে খুব সহজ ভাই, মোল পেয়ে গেল তোমরা, ডাব্লুটা কি বের করতে পারবে না? 33.33 আমরা কি জানি n সমান ডাব্লু বাই যেটা এই লেখা আছে, তাহলে ডাব্লুটা কি করবা? আণবিক ভর দিয়ে গুণ করলে হয়ে যাবে। অ্যামোনিয়ার আণবিক ভর 17, তাহলে 17 দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে? একদম চকে শেষ ভ্যাস 566.66 অ্যান্সার, 566.66। তোমরা আমাকে বলো অঙ্কটা তোমরা এখন বুঝতে পেরেছো কিনা, বলো ক্লিয়ার কিনা তোমরা ভাই? সবাই ক্লিয়ার? এইভাবে আমরা স্টেরিওমেট্রিক ফর্মুলা ইউজ করে সহজেই কিন্তু অঙ্কগুলো ভাই করে ফেলতে পারি, এবং তোমরা এইভাবেই অঙ্কগুলো করার চেষ্টা করবা। এতে হবে কি জানো? ভুল কম হবে, দ্রুত করতে পারবা। আর অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন তো এইভাবেই অঙ্কগুলো করতে হবে, কোনো উপায় নাই আসলে। সবাই ক্লিয়ার ভাই? আমরা আরো দু একটা অঙ্ক একটু করে নিই। তোমরা আমাকে যারা বলছিলা এই যে 40 নাম্বার, দেখো 41 নাম্বার, সরি 41 নাম্বারটা আমরা এখন 41 নাম্বার অঙ্কটা করব। দেখো 41, দেখো ভাই একটু 41 নাম্বার অঙ্কটা করব। 41, আচ্ছা এখন ক্লিয়ার না? ফাহমিদ, থ্যাংক ইউ। ওকে 41, তাহলে ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রাইড। আমরা এখন 41 নাম্বার অঙ্কটা করছি। তো যদি যে কোনো একটার পরিমাণ আমার অঙ্কে ডাটা দেওয়া থাকতো, শুধু সেটা সাপেক্ষে বের করতাম, কিন্তু দুটার পরিমাণে দেওয়া আছে, তাহলে আমাকে এখন চেক করে দেখতে হবে লিমিটিং বিক্রিয়া কোনটা। আচ্ছা খেয়াল করতে ভাই, ক্যালসিয়ামের মোল কত দেওয়া আছে এখানে? ক্যালসিয়ামের ভর দেওয়া আছে 2.02, তাহলে 2.02 বাই ক্যালসিয়ামের ভর কত? আণবিক ভর আছে 40, এর অনুপাত কত? 1। ওকে, আর এর কত দেওয়া আছে ভর ভাইয়া দেখো তো একটু, এরও দেওয়া আছে 2.02। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, তাই তো? এর অনুপাত কত? 1। বুঝতেই পারছো এটা লিমিটিং বিক্রিয়ক, কারণ এটা কম হবে, তাই না? এটা কম হবে, দুটার ভর তো সমান, এর আণবিক ভর কম, এর আণবিক ভর বেশি, তার মানে এটাই হবে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ অঙ্কটা শুধুমাত্র ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করবে, কারণ লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে ক্যালসিয়াম। সবাই বুঝতে পারলা কিভাবে বের করলাম? এই যে মোল বা স্টেরিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, এরও কত? 1, এই যেটাও মোল এটাও মোল, যেহেতু ভর দেওয়া আছে, অন্য কিছু থাকে অন্য কিছু বসাতাম আমরা, দেখলাম এটা কম হচ্ছে, তাই এটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক আমি পেয়ে গেলাম। এবার উৎপাদটা আমরা বের করব খুব সহজে। তাহলে ক্যালসিয়ামের মোল 1 ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রাইডের মোল বাই হচ্ছে কত? 1। এটা তো আমরা একটু আগে দিলাম, সরি কত? 2.02 ভাই 40 ইজ ইকুয়াল টু ডাব্লু বের করতে হবে, তাই তো? আর আণবিক ভর কত ভাই বলতো? 42। এই ডাব্লু বের করে উত্তরটা গেল। খুব সহজ অঙ্কগুলো। তোমরা আমাকে বলো তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো কিনা? আচ্ছা জামালউদ্দিন, গোসল করো ভাই। তোমরা যারা গোসল করবা তারা গোসল করতে চলে যাও, সমস্যা নেই। আমাকে তো টপিকটা শেষ করতে হবে, বুঝছো? এখনো 1 ঘন্টাও ক্লাস হয়নি, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমাদের মেহেদি হাসান বোধহয় এই প্রশ্নটা করেছো ভাই আমাকে, সেইটা হলো 47 নাম্বারে, না 47 না সরি 86, সরি 46 নাম্বার মেহেদি হাসান। HCl অ্যাসিড এসটিপিতে কত লিটার এক্স গ্যাস? এক্স গ্যাস মানে বুঝতে পারোনি ভাই? এই দেখো এক্স গ্যাস মানে এক্স গ্যাস মানে দেখো 47 নাম্বারটা, সরি 46। এই যে ভাই চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, HCl, তার মানে কি? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এটা তো ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ভাই, এটা তো লিকুইড, তাহলে গ্যাস মানে কি? এটা এই এক্স মানে এখানে কার্বন ডাই অক্সাইড ভাই, এখানে এক্স মানে কার্বন ডাই অক্সাইড। অঙ্কটা এখন একদম ওই 26 নাম্বারের মতো আর কি, ঠিক আছে? এক্স মানে কার্বন ডাই অক্সাইড।
আচ্ছা অমানিশা খান লিখছো 40। আচ্ছা আসতেছি ভাই, টেনশন নাই। 47, 48 এগুলো তো বোর্ডে এসছে। আমার ধারণা তোমরা এগুলো করতে পারবা। তোমরা 40 নাম্বার কথা সবাই লিখছো না? আচ্ছা আজকে এটাই শেষ সলিউশন, আজকে এটাই শেষ। তারপর আমি কিছু কথা বলবো 1 মিনিট তোমাদের সঙ্গে। আজকে 40 নাম্বারটাই শেষ সলিউশন। ওকে, সবাই যখন 40 নাম্বারটা লিখছো তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে 26 থেকে 49। যে যে অঙ্ক পারবো না খালি নাম্বার লিখে গ্রুপে পোস্ট দিবা, আমি আগামী ক্লাসে সলভ করব। সলভ করে আমরা শুরু করব নতুন টপিকস জারণ বিজারণ। তো যাক 40 নাম্বার না, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, ওই যে একই ডায়লগ ধরি। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ x, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে বলো আমাকে। মোট পরিমাণ কত আছে? 7.85। তাহলে 7.85 মাইনাস x। এই পর্যন্ত কতদিন বলেছি ভাই আমি? দুটার সমষ্টি হলো এটা। তাহলে একটা যদি x হয় তাহলে একটা এত মাইনাস x হবে। কি বলেছে এখানে? অতিরিক্ত পরিমাণে HCl এ দ্রবীভূত করলে প্রমাণ অবস্থায় এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করতে বলছে। প্রথমে আসি ক্যালসিয়াম কার্বনেট, HCl এ দ্রবীভূত করা হলো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, একই বিক্রিয়া ভাই, বারবার লিখতে হচ্ছে। তাহলে 2, তাই তো? তাহলে আমার দেওয়া আছে কি? ক্যালসিয়াম কার্বনেট। বের করতে হবে কি আমার? কার্বন ডাই অক্সাইড, তাই না? অঙ্কে তো তাই বলেছে, এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া গেল। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল, এই দেখো স্টেরিওমেট্রিক কোএফিশিয়েন্ট, এটা 1 এটাও 1। তা এতক্ষণ তো করে আসলাম, এখন আর নতুন করে কি লিখবো বলো? তাহলে একবারে লিখলাম ভাই আমি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে W বাই F, এর মানে কত? 100। ওকে, ইজিক্যাল টু কত ভাই? দেখো তো এখানে তাহলে কার্বন ডাই অক্সাইড আমার আয়তন দেওয়া আছে প্রমাণ অবস্থায় আয়তন দেওয়া আছে 1.484। তারপরে এই সূত্র বসাতে হবে আমার। তাহলে কত? 1.84 ভাগ 22.4। বলো ক্লিয়ার কিনা ভাই তোমরা? এটা কি ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো, সরি এটা দেখো, এটা ভি, সরি এটা হচ্ছে ভি, কারণ তো দুইটার সমষ্টি হচ্ছে 1.84 ভাগ সমষ্টি, সরি এটা। তাহলে এটা ভি, তাহলে ডাব্লিউ আমার এখানে কত দেওয়া আছে? x। তাহলে ভি সমান কত হবে দেখো তো ভাই একটু এখানে আমাদের? ভি ইজ ইকুয়াল টু হবে 22.4 x বাই 100 পেয়ে গেলাম আমরা। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু তোমরা কমেন্টে জানাও, এইটুকু বুঝতে পেরেছো কিনা? W বাই M, W মান হচ্ছে x, ওই যে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ধরেছি, 100 আর V বাই 22.4, যেহেতু আয়তন দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডে, আমাদের V সমান এইটা। বড় ভাই এইটা বুঝতে পেরেছো কিনা তোমরা? তাহলে এইটা আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে পেলাম এইটুকু। এবার ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে এইটুকু পেলাম আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে। এবার ম্যাগনেসিয়াম কার্বনেট, ওই একইভাবে HCl এ দ্রবীভূত করলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, একই ঘটনা 2। তাহলে একবারে লিখলাম আমরা W বাই M, এখানে W মানে কত? এই যে 7.85 মাইনাস x বাই M। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত ভাই? 84 বোধ হয়, তাই না? 84 ইজ ইকুয়াল টু V বাই 22.4। তাহলে এখানে V সমান কত আসবে দেখো তো একটু? এখানে V সমান আসবে 22.4 ইনটু 7.85 মাইনাস x বাই 84। তাহলে এই দুটার সমষ্টি কত?
আমরা x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পেলাম এত আয়তন কার্বন ডাই অক্সাইড, আর এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পেলাম এত আয়তন কার্বন ডাই অক্সাইড। এই দুটার সমষ্টি কত দেওয়া আছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই দুইটার আয়তন কত দেওয়া আছে। ও আচ্ছা, তামিল ইসলাম অমি লিখেছ যে ভাই একটু ধীরে কথা বলে। আসলে তোমাদের মনের ব্যাপারটা আমারও ভাই বোঝা কঠিন। তোমরা অনেকে লিখছো গোসলে যাব, নামাজ পড়বো, তাড়াতাড়ি ছেড়ে দেন। আমি এই জন্য যেহেতু অঙ্কগুলা গতদিন আমরা একটা আলোচনা করেছিলাম, হ্যাঁ এই জন্য দ্রুত বলছি আর কি, অন্য কিছু না। তো এইটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। তাহলে এই দুটা সমষ্টি কত আমাকে একটু জানাও। 1.84, থ্যাংক ইউ। তাহলে 22.4 x বাই 100 যোগ 22.4 ইন্টু 7.85 মাইনাস x বাই 84 ইজ ইকুয়াল টু 1.84। এখন হচ্ছে ক্যালকুলেশন যেভাবে করো তোমরা, x এর মানটা এখান থেকে বের করে নিবা, নিলে তোমরা ক্যালসিয়াম কার্বনেট পেয়ে যাবা। তারপর একইভাবে আবার ওই 7.85 থেকে বিয়োগ করলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা পেয়ে যাবা। কি ক্লিয়ার ভাই? সবাই বুঝতে পেরেছে কি বলো? এই যে তোমাদের 26 থেকে 49 পর্যন্ত যে কটা অঙ্ক তোমরা পারবা, তোমরা যে কটা অঙ্ক ভাই পারবা সেই কটা অঙ্ক এই যে স্টেইওমেট্রিক ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা অঙ্ক করবা। যেটা যেটা পারবা না কোনো টেনশন নাই, শুধু গ্রুপে নাম্বার লিখে আপলোড করবা। আগামী ক্লাসে আমি সিরিয়ালি সলভ করব। আর আজকে একটু পুরো ক্লাসটা প্রয়োজন আবার রিভিউ করবে একটু, যেহেতু নতুন জিনিসগুলো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বলি তোমাদের ভাই আমি, সেইটা হচ্ছে আমি কালকে নাও থাকতে পারি, একটু রাজশাহী যেতে পারি, শিওর না, এই জন্য ক্লাসটা আজকে নিলাম। আর পরবর্তী ক্লাসটা তোমাদের 19 তারিখ পড়ছে। তোমরা তো অনেকে জানো কিনা আমি জানি না, এই যে 2018 সালে কুরবানি ঈদটা হয়েছিল 22 তারিখে, বুঝছো? তো 19 তারিখে হঠাৎ করে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান 19 আগস্ট। তো এই যে আগামী তো 2 দিন পরে 19 আগস্ট, আমি আমার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসি, এখনও ভালোবাসি। তোমরা প্রত্যেকে তোমাদের বাবা মাকে ভালোবাসো। 2 বছর হয়ে গেল আমার বাবা মারা গেছে, বাট আমার বুকটাকে এখনো আমি শূন্যতা অনুভব করি। আসলে আমি বাবাকে প্রতি মুহূর্তে ফিল করি। আগামী 19 তারিখ আমার বাবার 2 বছর হবে মারা গেছেন উনি। তা আমরা ওই দিন একটু যে আমাদের সে মাদ্রাসা আছে, একটা ইতিমখানা আছে, ওখানে একটু সবাইকে খাওয়াবো। এই জন্য 19 তারিখটা আমি ব্যস্ত থাকবো ভাই। এই জন্য এই সপ্তাহ শুধু তোমাদের রুটিনে একটু ব্রেক হয়ে গেল। তাহলে আগামীকালে ক্লাসটা তো তোমাদের হচ্ছে না, কারণ কালকে ক্লাসটা তুমি আজকেই নিলাম। আর পরবর্তী ক্লাসটা তোমাদের পরশু দিন হবে আর কি, মানে 18 তারিখে 12:30 হবে। 19 তারিখে ক্লাসটা 18 তারিখে 12:30 হবে। পরের সপ্তাহ থেকে আমরা আবার রেগুলার ক্লাসগুলো নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো অঙ্কে তোমাদের এখানে কোনো প্রবলেম হয় গ্রুপে তোমরা আপলোড করে দাও, সেটা আমি তোমাদের সলভ দেবো। থ্যাংক ইউ।